স্যার বলো। স্যার টপিক 4 থেকে একটা কনফিউশন ছিল। আমি ক্লাসটা করি তারপর কনফিউশনটা বলি। জি স্যার। প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমরা পাম্প বা পাম্প মেশিনারিজের যে হাইড্রোলিক্স গুলো ছিল কিছু টার্মিনোলজি সম্পর্কে জেনেছিলাম, এবং লাস্টে যেটা আমরা জেনেছিলাম যে এমএইচপি ছিল মোটর হর্স পাওয়ার, বিএইচপি ছিল ব্রেক হর্স পাওয়ার, ডাব্লিউএইচপি ছিল অ্যাকচুয়াল এনার্জি ইন হর্স পাওয়ার বা ওয়াটার হর্স পাওয়ার। বিষয়টা হলো এমএইচপি বলতে বোঝাচ্ছে আমি মোটরকে কত এনার্জি দিব, মোটর সেটা কতটুকু পাম্পকে ট্রান্সফার করবে সেটা হলো বিএইচপি, এবং পাম্প থেকে কতটুকু এনার্জি ওয়াটারের মধ্যে ট্রান্সমিটেড হবে, যে ওয়াটার প্রেশারাইজড হবে সেটাকে বলতেছে ডাব্লিউএইচপি। তো ডাব্লিউএইচপি বের করার আমাদের একটা ফর্মুলা ছিল, যেখানে কিউ ছিল যে আমার পাম্পের মধ্যে দিয়ে যতটুকু ডিসচার্জ হবে, ইউনিটটা হলো জিপিএম গ্যালন পার মিনিট, আর টিডিএইচটা ছিল ওয়াটারের টোটাল ডায়নামিক হেড। ওয়াটারটা তার সোর্স থেকে ডিসচার্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে তার টোটাল কতটুকু ডায়নামিক হেড প্রয়োজন সেটা হলো টিডিএইচ। তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা বলতেছে ইট ইজ রিকোয়ার্ড টু পাম্প ওয়াটার অ্যাট এ রেট অফ 6750 জিপিএম। তো রেট অফ পাম্পকে এত জিপিএম রেটে পাম্প করতে হবে, এর ওয়াটার অর্থ হলো এটা হলো ক্যাপিটাল কিউ 6750 জিপিএম গ্যালন পার মিনিট from a reservoir whose surface is at elevation of 180 feet. তো একটা সারফেস থেকে ওয়াটারটা নিয়ে যেতে হবে যে ওয়াটারের এলিভেশন 180 ফিট। এলিভেশন বলতে বোঝাচ্ছে ড্যাটাম থেকে যে কোনো একটা পজিশন, ড্যাটাম থেকে যে কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স লোকেশনটাকে আমরা এলিভেশন আকারে প্রকাশ করি 180 ফিট, যেটা কিনা দেখতেছি ওয়াটার সারফেস 180 ফিট অফ দ্য ট্যাঙ্ক হুজ বটম ইজ অ্যাট এন এলিভেশন অফ 372 ফিট। বলতেছে এই ওয়াটারটাকে এমন একটা ট্যাঙ্কে পৌঁছাইতে হবে যে ট্যাঙ্কের বটমের এলিভেশন হলো 3725, মানে ওয়াটারটাকে একটা ট্যাঙ্কে তুলতে হবে যে ট্যাঙ্কের বটম আছে 372 ফিটে। তো ছবিটা আমরা বুঝতে পারতেছি এটা 180, তাহলে 372 বলতে বোঝাচ্ছে কি অবশ্যই এটা এর চেয়ে হাইয়েস্ট পজিশন আছে। এরপর বলতেছে দ্য পাম্প ইজ প্লেসড অ্যাট এলিভেশন অফ 190 ফিট। বলতেছে পাম্প যে এলিভেশনে আছে সেই পাম্পটা হলো 190 ফিট এলিভেশনে আছে। তাহলে আমি ট্যাঙ্কের বটম, পাম্পের এলিভেশন আর যদি ওয়াটার সারফেস এলিভেশন ড্র করি, প্লট করি, তখন দেখা যায় এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। এখন বলতেছে দ্য ডায়ামিটার অফ দ্য সাকশন পাইপ ইজ 30 ইঞ্চি। বলতেছে যে সাকশন পাইপ আছে সেই সাকশন পাইপের ডায়ামিটার হলো 30 ইঞ্চি। দ্য লেন্থ অফ দ্য পাইপ ফ্রম দ্য পাম্প টু দ্য ট্যাঙ্ক ইজ 290 ফিট। বলতেছে পাম্প থেকে এই যে ডিসচার্জিং পাইপ আছে সেই পাইপের লেন্থ হলো 290 ফিট and the estimated size of the pipe is 24 inch। এবং বলতেছে যে এই পাইপের যে ডিসচার্জিংটা পাইপ আছে যে পাম্প থেকে ডিসচার্জ লোকেশন পর্যন্ত এর ডায়ামিটার হলো 24 ইঞ্চ। তো বলতেছে সাকশনের ডায়ামিটার 30 এবং ডিসচার্জের ডায়ামিটার 24। বলছে the sum of the minor head losses in the suction and discharge pipes may be taken as 1.5 feet। বলতেছে আমার এই ডিসচার্জ পাইপ বা সাকশন পাইপে যে মাইনর লসগুলো আছে, যেহেতু বেন্ট আছে, ভালভ থাকতে পারে, জয়েন্ট থাকতে পারে, বলতেছে এই টোটাল যে লস হবে সেই লস, মাইনর লস যেগুলো থাকবে সেই মাইনর লস হলো 1.5 ফিট if the maximum depth of the water is the tank is to be 25 feet। বলতেছে আমার ট্যাঙ্কের বটম তো আছে 372 ফিট এলিভেশনে, বলতেছে ট্যাঙ্কে পানি উঠাইতে হবে বা উঠানো যাবে সর্বোচ্চ 25 ফিট পর্যন্ত। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড হর্স পাওয়ার অফ দ্য পাম্প? বলতে পাম্পের হর্স পাওয়ার কত, ফর হুইচ দ্য ওভারঅল এফিসিয়েন্সি ইজ 67%। তো বলতেছে পাম্পের হর্স পাওয়ারকে বলা হয় বিএইচপি, পাম্প হর্স পাওয়ার বা ব্রেক হর্স পাওয়ার, এবং পাম্পের এফিসিয়েন্সি হলো 67%। তো বলতেছে আমরা কত হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করব এটা আমাদের ডিটারমাইন করতে হবে, এবং পাম্পের এফিসিয়েন্সি 67%। বলতেছে অ্যাজিউম হেড লস ডিউ টু দ্য ফ্রিকশন ইন 290 ফিট ইজ 1.5 ফিট। বলতেছে মাইনর লস ছিল 1.5 ফিট, এছাড়া পাইপের মধ্যে তো আমাদের ফ্রিকশনাল লসও থাকবে, তো ফ্রিকশনাল লসের ভ্যালু হলো 1.5 ফিট। বলতেছে এছাড়া আর কোনো ধরনের যদি হেড লস থাকে সেগুলো আমাদের নেগলেক্ট করতে হবে। তো ওভারঅল এই কথা দ্বারা বুঝতেছি যে আমাদের একটা পাম্প ডিজাইন করতে হবে। পাম্প ডিজাইন মানে বলতেছে পাম্পটা কত হর্স পাওয়ারের পাম্প আমরা ব্যবহার করব, মানে বিএইচপি আমাদের বের করতে হবে, যেই পাম্পের আবার এফিসিয়েন্সি হলো 67%।
এরপর বলতেছে ওয়াটারটাকে কালেক্ট করতে হবে একটা সারফেস থেকে, যে সারফেসের এলিভেশন 180 ফিট, এবং ওয়াটারটাকে নিয়ে যাইতে হবে একটা ট্যাঙ্কে, যে ট্যাঙ্কের বটম হলো 372 ফিট, আর বলতেছে ট্যাঙ্কে পানি উঠানো যায় 25 ফিট। তাহলে অ্যাকচুয়ালি ওয়াটারটাকে আমাকে উঠাইতে হবে কোথায়? 372 প্লাস 25 ফিটে, তাই না? ওয়াটারের সারফেস পর্যন্ত, এখানকার ওয়াটার সারফেস থেকে আমার ডেস্টিনেশনের ওয়াটার সারফেস পর্যন্ত। তো বলতেছে এর মধ্যে আমার যে ডিসচার্জ সাকশন পাইপ তার ডায়ামিটার 30 ইঞ্চি, আর ডিসচার্জ যে পাইপ তার ডায়ামিটার 24 ইঞ্চ। তো বলতেছে বিএইচপি কত। তো এই প্রবলেমটা সলিউশন করার আগে প্রথমে আমি আমার পয়েন্টগুলো একটু সিলেক্ট করি। এলিভেশন অফ দ্য ওয়াটার সারফেস ইন দ্য ট্যাঙ্ক। আমরা জানি ট্যাঙ্কের বটম হলো 372 ফিটে, আর বলতেছে ট্যাঙ্কের মধ্যে 25 ফিট পর্যন্ত পানি রাখা যেতে পারে, বা সর্বোচ্চ 25 ফিট ডেপথের পানি উঠবে। তাহলে ট্যাঙ্কের ওয়াটার সারফেসের এলিভেশন হলো 397 ফিট। এলিভেশন হলো 397 ফিট। এখন বলতেছে ডিসচার্জ হেড। তাহলে ডিসচার্জ হেড আমাদের কতটুকু হবে? তো ডিসচার্জ হেড বলতে আমাদের কি বোঝায়? ডিসচার্জ হেড বলতে আমাদের বোঝায় আমার ডিসচার্জিং সারফেস থেকে আমার পাম্পের সেন্টার লাইন, এই দূরত্বটাকে হলো ডিসচার্জ হেড। তো ডিসচার্জ হেডের পরিমাণ হলো আমার এই ভ্যালুটা আসতেছে 397 মাইনাস আমি এলিভেশন 172 বাদ দিয়ে দেব, তাহলে আমি কি পেয়ে যাব? ডিসচার্জ হেডটা পেয়ে যাব। এবার সাকশন লিফট কতটুকু? যেহেতু এই কনফিগারেশনের সোর্সটা পাম্পের নিচে আছে, সেহেতু আমরা কি পাবো? সাকশন লিফট পাবো। তো সাকশন লিফট আমার কতটুকু হচ্ছে? এটা হচ্ছে দুইটা এলিভেশনের পার্থক্য। পাম্প আছে 292-তে, আর ওয়াটারটাকে তুলতে হবে 180 থেকে। তাহলে আমাদের সাকশন হেড হলো 12 ফিট। তাহলে টোটাল স্ট্যাটিক হেড কতটুকু হবে? তো এই কনফিগারেশনের জন্য স্ট্যাটিক হেড বলতে কি বোঝাচ্ছে? আমার কালেক্টিং সারফেস ওয়াটার সারফেস থেকে ডিসচার্জিং ওয়াটার সারফেস, এই দূরত্বটাকে বলা হয়, ভার্টিক্যাল ডিসটেন্সটাকে বলা হয় টোটাল স্ট্যাটিক হেড। তাহলে টোটাল স্ট্যাটিক হেড কতটুকু হবে? এখানে সাকশন লিফট প্লাস ডিসচার্জ হেড, তাই না? তাহলে সাকশন লিফট প্লাস আমার যে ডিসচার্জ হেড যোগ করলে হচ্ছে 217। তাহলে এই ওয়াটারের আমার কি স্ট্যাটিক হেড, টোটাল স্ট্যাটিক হেড হয়ে গেল আমাদের কত? 217। এতটুকু বুঝতে পারলাম সবাই? জি স্যার। তাহলে এটা গেল আমাদের স্ট্যাটিক হেড। তো আমি টোটাল হেড বের করতে গেলে আমাদের কি করতে হবে? স্ট্যাটিক হেডের সাথে প্রয়োজন পড়লে লস হেড বের করতে হবে, সাথে সাথে আমাদের ভেলোসিটি হেড বের করতে হবে। তখন কথা হইলো আমাদের এখানে ভেলোসিটি হেড থাকবে কিনা। আমরা গতদিন বলছিলাম সাকশন পাইপের তুলনায় ডেলিভারি পাইপের ডায়ামিটার যদি ছোট হয় তখন অবশ্যই আমাদের ভেলোসিটি হেড থাকবে। তো ভেলোসিটি হেড বের করতে গেলে মানে আমাদের আগে ভি বের করতে হবে। আমাদের জানি ভেলোসিটি হেড মানে কি? hv হলো ভি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। ভি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি হলো আমাদের কি? ভেলোসিটি হেড। তো এখানে আমাদের ওয়াটারের ভেলোসিটিটা আমাকে আগে জানতে হবে। ওয়াটারের ভেলোসিটি বের করা যায় কিভাবে? আমরা জানি ক্রস সেকশন ডিসচার্জ ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভি, তাই না? ডিসচার্জ ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভি। আমরা যদি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ডিসচার্জিং পাইপ, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ডিসচার্জিং পাইপ হলো এখানকার ডায়ামিটার 24 ইঞ্চ, তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এর ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারি। তো ক্রস সেকশনাল এরিয়া কবে? পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। এখানে ডি বলতে বোঝাচ্ছে কি? 24 ইঞ্চ, এটাকে আমরা ফিটে কনভার্ট করছি 4। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করছি, আমাদের টার্গেট হলো এই ভেলোসিটি হেডটাকে বের করা, যেহেতু আমাদের ডায়ার চেঞ্জ আছে। তো ভেলোসিটি হেডটাকে বের করতে গেলে আমাদের কি জানতে হবে? ভি জানতে হবে। আচ্ছা, ভিটা আমরা কই থেকে পারবো? ডিসচার্জ ইকুয়াল টু এ ইনটু ভি। তো আমি ধরে রাখি ডিসচার্জ কোথাও থেকে পাচ্ছি, কিন্তু আমার ক্রস সেকশনাল এরিয়া কত? পাইপের ক্রস সেকশনাল এরিয়াটা কত? তো পাইপের ডায়ামিটার হলো 24 ইঞ্চ, তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া কি হবে? পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। ডি বলতে আমাদের কি হচ্ছে? 24 ইঞ্চি ডিভাইডেড বাই 12, তাহলে ফিটে কনভার্ট করে আমি আমার ডিসচার্জিং পাইপের ক্রস সেকশনাল এরিয়া বের করলাম। আর আমাদের তো ভি বের করতে হবে। তো কিউটা কই থেকে পাবো? আমাদের কিন্তু ম্যাথের প্রথমে বলে দিছে যে পাম্পটা আমাদের একটা সার্টেন রেটে চলতে থাকবে। সার্টেন রেট মানে কি? পাম্পের একটা ডিসচার্জ থাকবে, যে পাম্প এমনভাবে অপারেট করবো যে একটা সার্টেন ডিসচার্জটা দিবে। তো ডিসচার্জটা কত ছিল? 650 জিপিএম। তো এই জিপিএম মানে কি? গ্যালন পার মিনিট। এটাকে 60 দ্বারা ভাগ করে আমি কি করলাম? গ্যালন পার সেকেন্ডে কনভার্ট করলাম। আচ্ছা,
তো গ্যালন পার সেকেন্ডকে আমরা যদি গ্যালনটাকে ফিট কিউবে কনভার্ট করতে চাই, আমরা গতদিন পড়ছিলাম 1 ফিট কিউব সমান 7.48 গ্যালন, এটা হলো ব্রিটিশ ইউনিটে। তাহলে এই গ্যালনটাকে আমরা 7.48 দ্বারা ভাগ করে ফিট কিউব পার সেকেন্ডে কনভার্ট করলাম। বুঝতে পারলাম কনভার্সনটা? জিপিএম থেকে ফিট কিউব পার সেকেন্ড, ফিট কিউব পার সেকেন্ড। এখন আমাদের কিউ এর ইউনিট হলো ফিট কিউব পার সেকেন্ড। ফিট কিউব পার সেকেন্ড, ক্রস সেকশনাল এরিয়া হলো ফিট স্কয়ার, আর এখানে ফিট কিউব, তাহলে ভেলোসিটির ইউনিট কি হবে? ফিট পার সেকেন্ড, তাই না? তো এখান থেকে আমি পেয়ে গেলাম আমার যে ডিসচার্জিং পাইপের মধ্যে ওয়াটার ভেলোসিটি পেয়ে গেলাম 4.78 ফিট পার সেকেন্ড। তো 4.78টা বসাই দিলাম, আর ফিট কিউবে বা এফপিএস ইউনিটে ওয়াটারের মানে যে জি এর ভ্যালু হলো 32.2। সেখান থেকে দেখো আমরা ভেলোসিটি হেড পেয়ে গেলাম কত? 0.356 ফিট। বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারছি এতটুকু? ভেলোসিটি হেডটা কিভাবে আসলো? তো এরপর আমাদের যে হেড লস, আমাদের কি বলছিল? দুই ধরনের হেড লস হয়েছে, মাইনর হেড লস আর ফ্রিকশনাল হেড লস। তো মাইনর হেড লস আর ফ্রিকশনাল হেড লসকে অ্যাড করে দিয়ে পেলাম আমি কি 3 ফিট। তাহলে আমি যদি এখন পর্যন্ত কি বের করতে পারলাম? ভেলোসিটি হেড, তারপরে হেড লস, আর সাথে সাথে আমি কি পেয়ে গেলাম? টোটাল হেড পাইছি, স্ট্যাটিক হেডটা পাইছি। তাহলে এখান থেকে টোটাল ডায়নামিক হেড আমরা বের করতে পারবো। টোটাল ডায়নামিক হেড মানে কি? স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ফ্রিকশন হেড। তো এই তিনটা যোগ করে দিয়ে আমরা টোটাল টিডিএসটা পেয়ে গেলাম ফিট ইউনিটে কত? 2200.356 ফিট টিডিএস। তো টিডিএস যদি আমার জানা থাকে ইন ফিট কিউব ইউনিটে, আর ডিসচার্জ বা পাম্পিং রেট যদি জানা থাকে আমার জিপিএম ইউনিটে, তাহলে আমরা ওয়াটার হর্স পাওয়ারটা বের করতে পারবো। সূত্রটা আমাদের জানা আছে, যেহেতু আমাদের বলা হয়েছে 6750 জিপিএম রেটে ওয়াটারটা পাম্প হয়েছে, সেখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 375.61 হর্স পাওয়ার। এখন 375.61 হর্স পাওয়ার আমরা কি পেয়ে গেলাম? ওয়াটার হর্স পাওয়ার। কিন্তু আমাকে বলতেছে পাম্প চুজ করতে, ডিজাইন করতে বলতেছে পাম্প। তো পাম্প ডিজাইন বলতে বোঝাচ্ছে পাম্প কত হর্স পাওয়ারের পাম্প নিতে হবে, মানে পাম্পকে কত হর্স পাওয়ার দিতে হবে, সেটা হলো কি আমাদের বিএইচপি। তো বিএইচপি সমান আমরা কি জানি? ডাব্লিউএইচপি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ দ্য পাম্প। যেহেতু আমাদের পাম্পের এফিসিয়েন্সি বলছিল 67%, ওই জন্য আমি কি 67%টাকে ডেসিমেলে কনভার্ট করলাম, আর ডাব্লিউএইচপি কে 67.67 দ্বারা ভাগ করে দিয়ে আমি পেয়ে গেলাম 5662 এইচপি। অ্যাকচুয়ালি তুমি এটাকে রাউন্ড আপ করতে পারো 565 এইচপি, বা কনভিনিয়েন্ট একটু আপার রাউন্ডিং করে তুমি বলতে পারো এত হর্স পাওয়ারের পাম্প আমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি তুমি যখন এইটা ম্যাথটা করবা তখন তোমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে, মানে চিন্তা করতে হবে। তো ম্যাথটাকে তোমাকে বলতেছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড হর্স পাওয়ার অফ পাম্প। প্রশ্নটা হলো পাম্পের কত হর্স পাওয়ার প্রয়োজন এত সব করতে। তো অ্যান্সারটা কি? আমার পাম্পের হর্স পাওয়ার মানে কি বিএইচপি বের করতে হবে। তোমরা এইভাবে অঙ্কটা এইভাবে চিন্তা করবা, আমার কি বের করতে হবে? বিএইচপি। তো বিএইচপি বের করতে গেলে আমাদের কি কি জানতে হয়? ডাব্লিউএইচপি আর পাম্পের এফিসিয়েন্সি। তো পাম্পের এফিসিয়েন্সি আমার বলে দেওয়া আছে, তাহলে আমাকে এখন বের করতে হবে কি? ডাব্লিউএইচপি। আচ্ছা, ডাব্লিউএইচপি বের করতে গেলে আমাদের সূত্র আছে কি? কিউ ইন্টু টিডিএইচ ইন্টু 3960। তো এর মধ্যে কিউ এর ভ্যালু কোথাও কি দেওয়া আছে? তুমি দেখতেছো হ্যাঁ, ওয়াটার রেট দেওয়া আছে, তাহলে ওটা জিপিএম এ কনভার্ট করলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমার জানা দরকার কি? টোটাল ডায়নামিক হেড টিডিএইচ। তখন তুমি টোটাল ডায়নামিক হেড বের করার চেষ্টা করবে। টোটাল ডায়নামিক হেড মানে কি? স্ট্যাটিক হেড, ভেলোসিটি হেড আর ফ্রিকশন হেড। আচ্ছা, এখন কথা হলো স্ট্যাটিক হেড বের করার ফর্মুলাটা কি আমাদের? তখন তুমি স্ট্যাটিক হেডটা মানে কি? তোমার পাম্প এবং ওয়াটার সারফেস কই থেকে কই যাবে এই লোকেশনগুলো থেকে তুমি স্ট্যাটিক হেড পাবা। এরপর ওয়াটারের মধ্যে কি আসলে ভেলোসিটি হেড থাকবে কিনা এটা ডিটারমাইন করবে কিভাবে? সাকশন পাইপ আর ডেলিভারি পাইপের মধ্যে ডায়ামিটার সেম কিনা। সেম হইলে ভেলোসিটি হেড থাকবে না, যদি ডিফারেন্ট হয়, যদি ডিসচার্জিং পাইপটা ছোট হয়, তখন তুমি ভাববে এখানে ভেলোসিটি হেড আছে।
ওকে, তখন তুমি ভেলোসিটি হেডটা বের করলা। ভেলোসিটি হেডটা বের করার সূত্রটা কি? আমাদের ডিসচার্জ জানা থাকলে পাইপের ক্রস সেকশনাল এরিয়া থেকে আমি ভেলোসিটি বের করতে পারবো, সেই ভেলোসিটি থেকে আমি কি করতে পারবো? ভেলোসিটি হেড ডিটারমাইন করতে পারবো। ক্লিয়ার? তো ভেলোসিটি হেডের পর তোমাদের চিন্তা করতে হবে আমার ফ্রিকশনাল বা লস কোনগুলো আছে। মাইনর কিছু লস আছে, ফ্রিকশনাল লস আছে। ফ্রিকশনাল লস আর মাইনর লস যদি ওখানে দেওয়া থাকে সেগুলো যোগ করবা, সেখান থেকে তুমি টিডিএইচটা বের করে ফেলবা। তো টিডিএইচ আর কিউ জানলে তো আলটিমেটলি তুমি বিএইচপি পাচ্ছ। তো ম্যাথটাকে তোমার উল্টা দিক থেকে চিন্তা করতে হবে, আসলে কি কি আমাকে ডিটারমাইন করতে হবে। বুঝতে পারলাম? আমি তাহলে কি নেক্সট এক্সাম্পলে যাব? তো নেক্সট এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। বলতেছে ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট। বলতেছে কি ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট। তো পাম্পিং ইউনিট ডিজাইন করা মানে কি বলো তো? পাম্প ডিজাইন করা মানে কি? আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে, আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের পাম্প ডিজাইন করা মানে কি? ক্রস সেকশনাল এরিয়া ট্রেস করতে হবে। পাম্পের ক্রস সেকশনাল এরিয়া আমরা বের করতেছি, এখন পর্যন্ত কোথাও দেখছো? কত হর্স পাওয়ারের হবে সেটা। হ্যাঁ, কত হর্স পাওয়ার স্যার, প্রতি সেকেন্ড স্যার কত লিটার পানি তুলতে পারবে স্যার? এইটাও না, কথা হলো আমি পাম্পটা চুজ করব। তোমাকে মার্কেটে ছেড়ে দিয়ে বলতে হবে যে আমার এই কন্ডিশন কোন পাম্পটা কিনবো, তখন তোমাকে তো বলে দিতে হবে যে কত হর্স পাওয়ারের আপনি পাম্প কিনবেন। তো হর্স পাওয়ারের পাম্প বলতে কি বোঝাচ্ছে? আমরা কি বের করব, ডাব্লিউএইচপি না বিএইচপি? পাম্প ডিজাইন মানে কি? পাম্পের বিএইচপি বের করতে হবে। মোটর ডিজাইন মানে কি? এমএইচপি ডিজাইন করতে হবে। এটা লিখে নাও বা মাথায় সেট করে নাও। পাম্প ডিজাইন মানে কি? কত বিএইচপি পাম্প ব্যবহার করব, আর যদি মোটর ডিজাইন করতে বলে পাম্পের সাথে, সেটা আমরা কত এমএইচপি করব। তো দেখি বলতেছে ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট টু ডেলিভার 4,50,000 গ্যালন পার আওয়ার। বলতেছে একটা পাম্প তুমি চুজ করো যে পাম্পটা প্রতি ঘন্টায় 4,50,000 গ্যালন পানি কি করবে? ডেলিভার করবে from an intake, কোন একটা ইনটেক থেকে of a river bank to the treatment plant। তো বলতেছে কি একটা রিভার থেকে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়াটারটাকে কি করবে? পাম্প করবে প্রতি ঘন্টায় 4,50,000 গ্যালন পানি। বলতেছে টোটাল লেন্থ অফ দ্য রাইজিং মেইন ফ্রম দ্য ইনটেক ওয়েল টু দ্য স্যার ট্রিটমেন্ট। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন শুনতে পারতেছো? এখন একটু বলো তো সবারই কি অবস্থা? আমরা ঠিক শুনতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। তো ফেনোমেনাটা দেখো, বলতেছে একটা পাম্প ডিজাইন করতে বলতেছে যে পাম্পটা কি করবে? একটা ইনটেক থেকে, মানে রিভারের পাশে একটা স্ট্রাকচার থেকে, ইনটেক থেকে ওয়াটারটা ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাবে। বলতেছে টোটাল লেন্থ অফ দ্য রাইজিং মেইন ফ্রম দ্য ইনটেক ওয়েল টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ 800 ফিট। তো বলতেছে কি আমার এই পাইপলাইনের লেন্থ হলো 800 ফিট and the static head is 60 feet। বলতেছে স্ট্যাটিক হেড ডিরেক্ট এরা বলে দিচ্ছে 60 ফিট। মানে অ্যাকচুয়ালি তোমাকে কি করতে হবে? পাম্পটা আছে একবারে রিভারের সোর্স, রিভারের কাছাকাছি, দ্যাটস ওয়াই সাকশনটা এটা খুবই কম, কিন্তু ডেলিভারি বা উচ্চতাতে উঠাবে হলো 60 ফিট। ওই জন্য ডিরেক্ট আমাদের স্ট্যাটিক হেড, আমরা দুইটা আলাদা আলাদা স্ট্যাটিক হেড বের করি না, ডিসচার্জ হেড প্লাস সাকশন হেড যোগ করে স্ট্যাটিক হেড করি, এখানে সেটা না, এরা বলেই দিচ্ছে যে স্ট্যাটিক হেড 60 ফিট। এখন বলতেছে ডিজাইন অলসো দ্য কাস্ট আয়রন মেইন, যে বলতেছে যে 600 ফিটের যে পাইপ আছে সেই পাইপটাকেও ডিজাইন করতে বলতেছে। তো ইনিশিয়ালি পাইপ ডিজাইন বলতে বোঝায় পাইপের ডায়ামিটার কত হবে, পাইপের থিকনেসটা কত হবে। তো আমরা থিকনেস নিয়ে অতটা কনসার্ন হব না, আমরা কত ডায়ামিটারের পাইপ ব্যবহার করব। তো এখানে বলতেছে অ্যাজিউম করতে বলতেছে পাইপের মধ্যে পানি যখন যাবে তার ভেলোসিটি হবে 12 fps। ফ্রিকশন ফ্যাক্টর, এটা কিন্তু ফ্রিকশন লস বলেনি, বলছে ফ্রিকশন ফ্যাক্টর হলো 0.0075। আর ইফিসিয়েন্সি, তুমি যে পাম্পটা ডিজাইন করবা সেই পাম্পের যাতে ইফিসিয়েন্সি হয় 70%। তো কথাটা হলো আমাদের একটা পাম্প ডিজাইন করতে হবে, সাথে সাথে একটা পাইপ ডিজাইন করতে হবে যাতে পাম্পটা এই পাইপের মধ্যে দিয়ে 12 ফিট পার সেকেন্ডে ওয়াটারটাকে কি করাইতে পারে? ট্রান্সমিট করাইতে পারে, এবং এর কারণে ডিসচার্জ হবে 4,50,000 গ্যালন পার আওয়ার, এবং এই ওয়াটারটাকে উঠাইতে হবে 60 ফিটে, বা স্ট্যাটিক হেড হবে 60 ফিট।
তো কি কি করা আছে দেখি, আমরা যদি একটু সলিউশনের দিকে তাকাই, এখানে আমাদের দেওয়া আছে কিউ এর ভ্যালু দেওয়া আছে 4,50,000 গ্যালন পার আওয়ার, পাইপের লেন্থ এল দেওয়া আছে 800 ফিট, আবার এইচএস দেওয়া আছে মানে স্ট্যাটিক হেড ডিরেক্ট দেওয়া আছে কিন্তু কত 60 ফিট। এরপর দেওয়া আছে ভেলোসিটি মানে পাইপের মধ্যে দিয়ে যে ওয়াটারটা পাস করবে তার ভেলোসিটি দেওয়া আছে 12 fps মানে ফিট পার সেকেন্ড। ফ্রিকশন ফ্যাক্টর এফ দেওয়া আছে 0.0075 আর পাম্পের এফিসিয়েন্সি দেওয়া আছে 70%। তো আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদের দুইটা কাজ করতে হবে, এক পাম্পের বিএইচপি বের করতে হবে, দুই পাইপের আমার ডায়ামিটার বের করতে হবে। ঠিক আছে, আমার কোশ্চেনটা বুঝতে পারছো বা আমার কথাটা? এক পাম্পের বিএইচপি বের করতে হবে আর যে পাইপটা আমি রান করবো সেই পাইপের ডায়ামিটার বের করতে হবে। তো পাইপের ডায়ামিটার মানে কি, তার ক্রস সেকশনাল এরিয়া থেকে আমরা ডায়ামিটার বের করতে পারি বা ডায়ামিটারের জন্য আমাদের ক্রস সেকশনাল এরিয়া বের করতে হবে। তো আমরা জানি কিউ সমান a ইন্টু ভি, ডিসচার্জ ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি। তো এটা আমাদের ডিসচার্জ বা পাম্পিং ইউনিট দেওয়া আছে বা পাম্পিং রেট দেওয়া আছে 4,50,000 গ্যালন পার আওয়ার। এটাকে তুমি যদি গ্যালন পার মিনিটে কনভার্ট করো সেটা হবে কত 7,500। এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করো যে জিপিএস গ্যালন পার সেকেন্ড কত আসবে 25। তো দেখতেছি আমাদের কিউ এর ডিসচার্জের ভ্যালু হলো 125 গ্যালন পার সেকেন্ড। এটাকে আমি যদি ফিট কিউব পার সেকেন্ডে কনভার্ট করি কত হবে 7.48 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি পেয়ে যাবো কত 16.78 ফিট কিউব পার সেকেন্ড। মানে কিউটাকে আমরা ফিট কিউব পার সেকেন্ড ইউনিটে কি করলাম কনভার্ট করে নিলাম। তো এখন আমরা জানি কিউ ইকুয়াল টু এভি, তো কিউ এর ভ্যালু হলো 16.75 ইন্টু এ। এই এটাই আমরা জানি না পাইপের ডায়ামিটার কত, কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে কত ভেলোসিটিতে পানি যাবে সেটা কিন্তু আমাদের জানা আছে মানে 12 fps। তো ভেলোসিটিটা বসায় দিছি আমি, ভেলোসিটি বসায় দেওয়ার কারণে ভেলোসিটি আমি বসায় দিছি 12 fps আর কিউ দিয়েছি 16.71 ফিট কিউব পার সেকেন্ড। এখান থেকে আমি ডায়ামিটার কত পেয়ে গেলাম 15.97 ইঞ্চ, যেটাকে আমি রাউন্ডিং করে বলে দিলাম 16 ইঞ্চ। তাহলে আমাদের কিন্তু কাস্ট আয়রন পাইপটা ডিজাইন হয়ে গেল যে কাস্ট আয়রনের যে মেইন পাইপ লাইনটা থাকবে তার ডায়ামিটার হলো 16 ইঞ্চ। বুঝতে পারলাম? একটু রেসপন্স করো, যেখানে বুঝবা না সেখানেই থামাই দিয়ে বলবো স্যার এটা বুঝি নাই। যেহেতু তোমরা ইন্টারাপ্ট করতেছো না ওই জন্য কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। এখন বলো এতটুকু বুঝলা কিনা? জি স্যার। এখন আমাকে বলতেছে আমি তো কাস্ট আয়রনের ডিজাইন করলাম, আমাকে বলতেছে পাম্পিং ইউনিট বিএইচপি বের করতে বলতেছে, তাই না? তো বিএইচপি বের করার সূত্র আমাদের কি, আমি উল্টো দিক থেকে একটু পড়ি, ডাব্লিউএইচপি ডিভাইডেড বাই পাম্পের এফিসিয়েন্সি। তো পাম্পের এফিসিয়েন্সি 70% দেওয়া আছে, দ্যাটস আমি 0.7 লিখছি, কিন্তু ডাব্লিউএইচপি কত আমি জানি না। তো ডাব্লিউএইচপি সমান আমরা কি জানি আবার, ডিসচার্জ ইন্টু টিডিএইচ ডিভাইডেড বাই 3960। তো কিউ এর ভ্যালু কি আমার জিপিএম ইউনিটে রাখতে হবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিউ এর ভ্যালু একবার জিপিএম এ কনভার্ট করছি, তাই না? গ্যালন পার আওয়ার থেকে সেটাকে আমি গ্যালন পার মিনিটে কনভার্ট করছি। তাহলে কিউ এর ভ্যালু আমার জানা আছে 7,500। তো 7,500, কিন্তু আমাদের জানা নাই কি টিডিএইচ টোটাল ডাইনামিক হেড। তো টোটাল ডাইনামিক হেড বলতে কি বোঝাচ্ছে আমাদের, স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ফ্রিকশন হেড। তো স্ট্যাটিক হেড কিন্তু আমাকে বলে দিছে যে এটা স্ট্যাটিক হেড হবে 60 ফিট। তো আমি ভেলোসিটি হেড জানি না আর ফ্রিকশন হেড জানি না, ভেলোসিটি হেড জানি না আর আমার ফ্রিকশনাল হেডটা আমার জানা নাই। তো ভেলোসিটি হেড বের করার সূত্রটা কি, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো ভি স্কয়ার তো আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমি ভেলোসিটি হেডটা বের করলাম 2.24। আরেকটা বাকি থাকতেছে আমাদের কি ফ্রিকশন হেড, ফ্রিকশনাল হেড লস যেটা। তো ফ্রিকশনাল হেড লসের আমাদের কিন্তু বলে দেয়নি হেড কতটুকু লস হবে, আমাদের একটা প্যারামিটার দেওয়া আছে ফ্রিকশন ফ্যাক্টর 0.0075। তো আমরা ডার্সি ওয়েসব্যাক ফর্মুলা যেটা ক্লোজ কন্ডুইটের জন্য বা পাইপ ফ্লোর জন্য জানি, হেড লস বা ফ্রিকশনাল হেড লস যেটা আছে, ফ্রিকশনাল হেড লস ইজ ইকুয়াল টু 4 ইন্টু এফ ইন্টু এল ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gd। এখানে এফ হলো ফ্রিকশন ফ্যাক্টর, এল হলো পাইপের লেন্থ, ভি হলো ওই পাইপের মধ্যে দিয়ে কত ভেলোসিটিতে ওয়াটার যায় যেটা কিনা 12 ছিল fps, আর জি হলো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন 32.2, আর ডি হইল পাইপের ডায়ামিটার
তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা পাইপের ডায়ামিটারটা 16 ইঞ্চি বের করে ফেলছি, সেটা হচ্ছে 16 ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করলাম। এখান থেকে আমরা কি পেলাম? ফ্রিকশনাল হেড লস। আমরা পেলাম কি? ফ্রিকশনাল হেড লস। তাহলে আমরা স্ট্যাটিক হেড জানি, ভেলোসিটি হেড জানি, ফ্রিকশনাল হেড লস জানি, তাকে সেখান থেকে আমরা টিডিএইচটা বের করতে পারবো। তো কিউ আর টিডিএইচ জানা থাকলে ডব্লিউএইচপি বের করতে পারবা, আবার ডব্লিউএইচপি জানা থাকলে পাম্পের এফিসিয়েন্সির জন্য তোমরা কি করতে পারবা? বিএইচপি বের করতে পারবা। তো আলটিমেটলি তুমি ডিজাইন করলা কি? তোমার পাম্পটা হবে 277.3 হর্স পাওয়ারের, আর যে কাস্ট আয়রনের পাইপ ডিজাইন করবা সেই পাইপের ডায়ামিটার হবে 16 ইঞ্চ। বুঝতে পারলা? বুঝতে পারছি? তো এরপরে 3 নাম্বার এক্সাম্পল যেটা আছে, এগুলো মানে আগে যেগুলো করছি সেইগুলোই আসলে সহজ। এগুলো 3 নাম্বার বলতেছে ওয়াটার ইজ সাপ্লাইড, বলতেছে ওয়াটার ইজ সাপ্লাইড ফ্রম এ ইম্পাউন্ড রিজার্ভার 30 miles away to a service reservoir near the town. The cast iron pipe, বলতেছে একটা শহরের যে একটা রিজার্ভার আছে, সার্ভিস রিজার্ভার, সেই রিজার্ভারে পানিটাকে সাপ্লাই করা হয় 30 মাইল দূরবর্তী একটা রিজার্ভার থেকে, ইম্পাউন্ড রিজার্ভার, যেখানে কিনা পানি জমায় রাখা হয়, মানে ট্রিটেড ওয়াটার, ফ্রেশ ওয়াটার যেখানে জমায় রাখা হয়, সেই রিজার্ভার থেকে 30 কিলোমিটার দূরে একটা রিজার্ভার আছে একটা টাউনে। তো এই কাস্ট আয়রন মেইন ইজ টু ডিসচার্জ টু সাপ্লাই 425 মিলিয়ন গ্যালন পার ডে, এমজিডি মানে মিলিয়ন গ্যালন পার ডে। তো বলতেছে একটা কাস্ট আয়রনের পাইপ এখানে লে করা হয়েছে, যে পাইপটা কি করবে? 425 মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার সাপ্লাই করবে। এবার বলতেছে লস অফ দ্য হেড ডিউ টু দ্য ফ্রিকশন ইন দ্য পাইপ ইজ এস্টিমেটেড টু বি 300 ফিট। তো বলতেছে ফ্রিকশন হেড, বলতেছে আমার ফ্রিকশনাল হেড লস আমাদের 300 ফিট হয়, এরা কোনোভাবে ডিটেক্ট করছে। এখন বলতেছে অল আদার লসেস আর ডিটেক্টেড, মানে আর কোনো যদি লস থাকে, মানে মাইনর লস গুলোকে আমরা কি করতেছি না, কনসিডারে আসতেছি না। বলতেছে হট সাইজ কাস্ট আয়রন পাইপ ইউ উড ইউজ। তো বলতেছে পাইপের ডায়ামিটারটা তোমার কত। তো বলতেছে এখানে কিন্তু তোমার ইয়ের কথা বলতেছে না, পাম্পের ইউনিটের কথা বলতেছে না, বলতেছে তুমি একটা পাইপ 30 মাইল লেন্থের একটা পাইপ বসাবা, যেটা কি করবে একটা ইম্পাউন্ড রিজার্ভার থেকে ওয়াটারটা একটা সিটির সার্ভিস রিজার্ভারে পানিটা পৌঁছাবে। এখানে কাস্ট আয়রন পাইপ ব্যবহার করব এবং এই পাইপের মধ্যে দিয়ে প্রতিদিনে 425 মিলিয়ন গ্যালন পানি ট্রান্সফার করা হবে, এবং এস্টিমেট করা হয়েছে যে এই পাইপের মধ্যে দিয়ে হেড লস হবে বা ফ্রিকশনের কারণে হেড লস হবে 300 ফিট। আর অন্যান্য যে মাইনর লসগুলো আছে, ফিটিং, বেন্ড, এইগুলোকে নেগলেক্ট করতে বলতেছে। বলতেছে কাস্ট আয়রন পাইপের ডায়ামিটারটা কত হবে। তো যেখানে আমার ডায়ামিটার আছে সেটা আমাকে বের করতে হবে। তো ডায়ামিটারটা আছে কোথায়? অ্যাকচুয়ালি ডায়ামিটারটা কোথায় আছে? তো ডায়ামিটারটা কোথায় থাকে? ক্রস সেকশনাল এরিয়া, পাইপের ক্রস সেকশনাল এরিয়াতে। তো আমাদের জানা আছে কি কন্টিনিউটি ইকুয়েশন থেকে, ডিসচার্জ ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভেলোসিটি, ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভেলোসিটি। তো আমি যদি কিউ জানি আর ভি জানি, তাহলে আমি ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারবো। আর ক্রস সেকশনাল এরিয়া বের করার সূত্র কি? পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এই ডিটাই হবে তো পাইপের ডায়ামিটার। তো আমাকে এখন দেখতে হবে আমাকে কিউ আর ভি কই থেকে পেতে পারি। তো কিউ এর জন্য আমাদের কিন্তু হিন্টস দেওয়া আছে এখানে। কিউটা কি? সাপ্লাই করবে, ডিসচার্জ করবে ইউনিট ডেটে, যেহেতু দিনে কত মিলিয়ন গ্যালন ওয়াটার সাপ্লাই করবে, এটাকে যদি আমি জিপিএম এ কনভার্ট করতে পারি তাহলে আমি কিউটা পেয়ে যাচ্ছি। এখন আমি ভিটা কই থেকে পাবো? এই ভিটা কই থেকে পেতে পারি আমরা? তো ভি পাওয়ার জন্য আমাদের সূত্র কি জানা আছে? ভি কোথায়, কোন সূত্রতে ব্যবহার করলে আমরা ভি পেতে পারি, আর আমাদের কি ডাটা দেওয়া আছে? দেখো এখানে একটা কথা বলছে ফ্রিকশনাল লস, ফ্রিকশনাল লসের ভ্যালু দেওয়া আছে। তো ফ্রিকশনাল লসের আমাদের একটা সূত্র আছে না, HF সমান 4 × F × L × V স্কয়ার ডিভাইডেড বাই 2GD, এটা কিন্তু আমাদের জানা আছে। তো এখান থেকে দেখতেছি আমি HF এর ভ্যালু আমার দেওয়া আছে, সেখান থেকে আমি কি করতে পারি? ভেলোসিটিটাকে বের করতে পারি। ওকে, তো প্রথমে কিউটাকে আগে একটু কনভার্ট করি। কিউটা হলো 425 মিলিয়ন গ্যালন পার ডে, এটাকে জিপিএস এ কনভার্ট করো, গ্যালন পার সেকেন্ড, গ্যালন পার সেকেন্ড, মিলিয়ন গ্যালন থেকে গ্যালন
পার সেকেন্ডে কনভার্ট করো। তো গ্যালন পার সেকেন্ড যেটা আছে সেটাকে ফিট কিউব পার সেকেন্ডে কনভার্ট করো। এর আগে যেমন আমরা কনভার্সন গুলো করেছি। তো কিউ পাইছি আমরা 657.6 ফিট কিউব পার সেকেন্ড, যে কিউবকে আমি বসায় দিচ্ছি এখানে 657.6 ফিট কিউব পার সেকেন্ড। আবার খেয়াল করো আমাদের ফ্রিকশনাল হেড লস দেওয়া আছে 300 ফিট, তাই না? তো 300 ফিট সমান আমরা কি লিখতে পারি 4 ইনটু ফ্রিকশন ফ্যাক্টর। এখন প্রশ্ন হলো ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে কিনা। পরীক্ষাতে যদি ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকে তোমরা সেই ফ্রিকশন ফ্যাক্টর ব্যবহার করবা, যদি না দেওয়া থাকে 0.0075 ব্যবহার করবা। এটা ইম্পর্টেন্ট, খেয়াল করো ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া না থাকলে 0.0075 তোমরা ব্যবহার করবা। আর এখানে এল দেওয়া আছে কত মাইল ইউনিটে, তাই না? এই মাইলটাকে তুমি ফিটে কনভার্ট করো। তো মাইলটাকে ফিটে কনভার্ট করা যায় কিভাবে, 1 মাইল সমান 5280 ফিট হয়। তো ওই জন্য 30 মাইল সমান 30 ইন্টু 5280 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি দেখা যাচ্ছে 2 ইন্টু 32.2 ইন্টু পাইপের ডায়ামিটার। তো দেখো এখানে তুমি ভিটাও ডিরেক্ট বের করতে পারছো না, আবার এখানে ডিটাও কি করতে পারতেছো না, ডিরেক্ট ব্যবহার করতে পারছো না। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কি পাচ্ছ, ভি স্কোয়ার সমান 4.08 ডি, 4.08 ডি। তাহলে ভি এর ভ্যালু কত হবে, রুট করে দাও 2.02 রুট ওভার ডি। তো ভি আর ডি এর তুমি একটা কোরিলেশন পাইলা। এখন তুমি দেখো কিউ সমান এভি তোমার জানা আছে, আর এ বলতে বোঝাচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর ভি তো অ্যাজ ইট ইজ ভি। তো ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2.02 রুট ওভার ডি, সেটা আমি লিখছি পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2.02 রুট ওভার ডি। সেখান থেকে আমরা পাইপের ডায়ামিটার ডি পেলাম কত 11.14 ফিট, যেটাকে ইকুইভ্যালেন্সি দিয়ে আমরা বলতেছি কি এটা 12 ফিটের সমান। ঠিক আছে? তো এই ম্যাথটা ছোট, কিন্তু এটাকে একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। আসলে আমাকে কি চাচ্ছে, এটা হচ্ছে পাইপের ডায়ামিটার। তো পাইপের ডায়ামিটার বের করা মানে কি আমাকে ক্রস সেকশনাল এরিয়ার সূত্রটাকে ব্যবহার করতে হবে। তো আমার আননোন কি কিউ এন্ড ভি। কিউটা কই থেকে পাবো, খুঁজতে থাকো। দেখো সাপ্লাইটা আছে 425 মিলিয়ন গ্যালন পার ডে, তাহলে সেটাকে ফিট কিউব পার সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে তুমি কিউ পেয়ে গেলে। এখন ভি কই পাবা, ভি পাওয়ার জন্য ভি অনেক জায়গা থেকে পাওয়া যায়, তার মধ্যে একটা হলো ফ্রিকশন লস থেকে। যেহেতু আমাকে ফ্রিকশনাল লসটা দেওয়া আছে, সেই ফ্রিকশনাল লস থেকে আমি ভি বের করার চেষ্টা করব। কিন্তু সেখানে যে দেখতেছি আমি ডিরেক্ট ভি পাচ্ছি না, আমরা ভেলোসিটি এবং পাইপের ডায়ামিটার একটা কোরিলেশন পাচ্ছি। তাহলে ওকে, সমস্যা নাই, আমি ভি এর পরিবর্তে ওই ডি এর সাথে যে কোরিলেশনটা আছে সেটাকে আমরা বসাই দিছি। সেখান থেকে আমরা কি করতে পারবো, এই ক্যালকুলেশনটা একটু দেখো, ডি স্কোয়ার ইন্টু ডি টু দি পাওয়ার হাফ। এই ক্যালকুলেশন করে যে আমি 11.14 ফিট করছি, এটা কিন্তু তোমরা নিজেরা করতে গেলে ক্যালকুলেশনটা ভালোভাবে করো, না করলে অ্যান্সার মিলাইতে পারবে না। তো এখান থেকে তোমরা পাইপের ডায়ামিটার পেয়ে গেলা 12 ফিট। লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটা হলো ডিজাইন দ্য ট্রান্সমিশন মেইন এন্ড দ্য পাম্পিং ইউনিট ফর দ্য ফলোইং ডাটা। এখন কি বলতেছে, একটা ট্রান্সমিশন মেইন ডিজাইন করা, মানে একটা পাইপলাইন। ট্রান্সমিশন মেইন মানে কি, যে পাইপলাইনের মধ্যে থেকে পাম্প থেকে ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়াটার যায় সেটাকে বলা হয় ট্রান্সমিশন মেইন। তো এটা তো ইটসেলফ ইজ এ পাইপ, তাই না? ইটসেলফ এটা একটা পাইপ। এখন আমার কথা হলো ডিজাইন এ ট্রান্সমিশন মেইন বলতে আমরা কি ডিজাইন করব, এন্ড পাম্পিং ইউনিট ডিজাইন বলতে কি বুঝবো, কেউ একটু বলতে পারবা? ট্রান্সমিশন মেইন ডিজাইন বলতে কি বুঝি? ট্রান্সমিশন মেইন ডিজাইন বলতে কি বুঝাই, আমরা কি প্যারামিটার বের করব বা কি বের করব? একটু রেসপন্স করো কাইন্ডলি। ট্রান্সমিশন মেইন এটা কি, এটা কি পাম্প না একটা পাইপ? পাইপ, এটা হচ্ছে স্যার পাম্প থেকে ডিস্ট্রিবিউশন সিস্টেম পর্যন্ত যায়। হ্যাঁ পাইপ। তো পাইপ ডিজাইন বলতে কি বোঝাচ্ছি আমরা? পাইপ ডিজাইন বলতে আমরা কি বুঝি, পাইপের কি বের করা, ডায়ামিটার। গুড। আর পাম্পিং ইউনিট ডিজাইন বলতে আমরা কি বুঝি? কত ক্ষমতা, কত বিএইচপির পাম্প ব্যবহার করতে হবে। গুড। এখানে বলতেছে দা ওয়াটার সাপ্লাই রেট দেওয়া আছে 40 জিপিসিডি। জিপিসিডি মানে কি, গ্যালন পার ক্যাপিটা পার ডে। তো বলতেছে একজন মানুষ প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন, সেটা হলো 40 গ্যালন পার ক্যাপিটা পার ডে। বলতেছে এস্টিমেটেড পপুলেশন হলো
85,000। তাহলে এখান থেকে টোটাল আমরা ওয়াটার সাপ্লাই রেটটা পেয়ে যাব, তাই না? জিপিসিডি কে পপুলেশন দ্বারা গুণ করলে আমরা পপুলেশন পেয়ে যাব। এখন বলতেছে গ্রাউন্ডের রিডিউস লেভেল, মানে একটা পাম্প হাউস যেখানে আছে সেখানকার এলিভেশন হচ্ছিল 102.5 ফিট, পাম্প যে জায়গাটাতে আছে। তারপর বলতেছে ট্রিটমেন্ট প্ল্যান্টের রিডিউস লেভেল হলো 193 ফিট। এখন বলো তো ট্রিটমেন্ট প্ল্যান্ট কি পাম্পের উপরে উচ্চতাতে আছে না নিচে আছে? বিষয়টা হলো তোমার এটা দেশে পাম্পের এলিভেশন দেওয়া আছে কত 102, আর ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে 193। তাহলে এটা কি ট্রিটমেন্ট প্ল্যান্টটা কি এর উপরে থাকবে না নিচে থাকবে? উপরে থাকবে, তাই না? উপরে হলো কত 193 রিডিউস লেভেল। তো ভেলোসিটি থ্রু দা পাইপের মধ্যে যে ওয়াটারের ভেলোসিটি সেটা থাকবে ভি হলো 8 fps। এখন পাম্পিং টাইম বলতেছে প্রতিদিন 10 ঘন্টা করে পাম্পিং করা হবে, 24 ঘন্টা ধরে কিন্তু আমরা পাম্প করব না। তো বলতেছে টোটাল লেন্থ অফ দা পাইপের টোটাল লেন্থ হলো 3500 ফিট। তো ফ্রিকশন ফ্যাক্টর হলো 0.01 আর পাম্পের এফিসিয়েন্সি হলো 65 ফিট। ঠিক আছে, তো এখন আমাদের পাম্প কত বিএইচপি হবে, আমার ট্রান্সমিশন মেইন কতটুকু হবে সেটা বের করতে হবে। তো এখানে দেখি আগে প্রথমে ওয়াটার রিকোয়ারমেন্টটা আমি দেখি কত রেট দরকার ওয়াটারে। তো ওয়াটার রেটটা এরকম হচ্ছে যে একজন মানুষের যে লাগে 40 গ্যালন, তাহলে 85,000-এর জন্য লাগবে কত গ্যালন? আমি 40 গুণন 85,000 করে তত গ্যালন পার ডে পাবো। ওকে, তত গ্যালন পার ডে পাবো। সেটাকে আমি কি ফিট কিউব পার ডে তে কনভার্ট করতে পারি, মানে 7.84 দিয়ে ভাগ করে, তাই না? আচ্ছা, এখন কথা হলো আমার প্রতিদিন দরকার এত ফিট কিউব পার ডে, আমার প্রয়োজন, এটা ওয়াটার রিকোয়ারমেন্ট। আমার যে সিটিতে এটা নিয়ে আমরা কাজ করছি সেই সিটিতে প্রতিদিন এত ফিট কিউব পানি দরকার। এখন বলতেছে পাম্পিং রেট, তো বলতেছে 24 ঘন্টায় আমার এত ফিট কিউব পানি প্রয়োজন। তো এই 24 ঘন্টার পানিটা সাপ্লাই করবে পাম্প কিন্তু 10 ঘন্টায়, তাই না? পানিটা দরকার আমার 24 ঘন্টা জুড়ে, কিন্তু এই পানিটা পাম্প সাপ্লাই করবে আমার 10 ঘন্টায়। তাহলে আমার যে ডিমান্ডটা আছে সেটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি বলতে পারি প্রতি ঘন্টায় আমার কতটুকু পাম্পিং রেট হচ্ছে বা পাম্পিং হচ্ছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই বাদবাকি অংশগুলো সেম আগের মতোই, কিন্তু এটা হচ্ছিল রেটটা বের করাটা একটু ডিফিকাল্ট কথা। বলতেছে আমার তোমার ধরো আসানুল্লাহতে 24 ঘন্টায় বলতেছে সারাদিনে পানি লাগে ধরো এত ইউনিট, ধরো এক্স ফিট কিউব 24 ঘন্টা পার ডে, মানে কি 24 আওয়ার, তাই না? তাহলে 1 ঘন্টায় কতটুকু প্রয়োজন তুমি কি করবে, তাকে এটাকে 24 দ্বারা ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবে না 1 ঘন্টায় কতটুকু পানি প্রয়োজন। এটা তো সিম্পলি তুমি করবা, এটা তো প্রয়োজন, কিন্তু কথা হলো পাম্প এই পানিটা সাপ্লাই দিবে আমাকে। তো বলতেছে দিনে পাম্প সর্বোচ্চ 10 ঘন্টা চলতে পারে। তাহলে এই এক্স অ্যামাউন্টের পানিটাকেই তো পাম্পকে কি করতে হবে, সাপ্লাই করতে হবে। তাহলে পাম্পকে কত রেটে পানি সাপ্লাই দিতে হবে, এই এক্স ডিভাইডেড বাই 10 না 10 ঘন্টায়। পাম্প তো 24 ঘন্টা চলবে না, পাম্প আমার চলবে জাস্ট 10 আওয়ার্স। তো সেখান থেকে আমি কি করতে পারতেছি, এখানে পাম্পিং রেটটা বের করে ফেললাম, মানে পাম্পের যে ডিসচার্জটা হবে সেই পাম্পের ডিসচার্জটা কত হচ্ছে সেটাকে 10 দ্বারা ভাগ করে আমি ফিট কিউব পার আওয়ার পাইলাম, সেটাকে ফিট কিউব পার সেকেন্ডে কনভার্ট করলাম। তো এরপর তো আর কোনো কিছু নেই, ট্রান্সমিশন মেইন মানে কি পাইপের ডি বের করা, আর পাম্পিং ইউনিট মানে কি বিএইচপি বের করা। তো পাম্পের ডি কিভাবে বের করতে পারি, কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। তো এ সমান কি পাই ইন্টু পাইপের ডায়ামিটার ডিভাইডেড বাই 4, আর ভি এর ভ্যালু তো আমার সুন্দর করে এখানে দেওয়াই আছে কত 8 fps। তো এখান থেকে আমি ডি এর ভ্যালু পেয়ে যাব, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1.5 ফিট, বা সেটাকে বলতেছি আমরা 18 ইঞ্চ। ওকে, তাহলে আমরা ট্রান্সমিশন মেইনের ডায়ামিটারটা বের করে ফেললাম। এরপর পাম্পিং ইউনিট বের করতে হবে। পাম্পিং ইউনিট মানে কি বিএইচপি বের করতে হবে আমাকে কি করতে হবে, বিএইচপি বের করতে হবে। তো বিএইচপি বের করার জন্য আমাদের কি করতে হয়,
বিএইচপি বের করার সূত্রটা কি? ডব্লিউএইচপি ডিভাইডেড বাই পাম্পের এফিসিয়েন্সি। তো পাম্পের এফিসিয়েন্সি আমার 65% দেওয়া আছে, কিন্তু ডব্লিউএইচপি আমার জানা নেই। তো ডব্লিউএইচপি মানে কি? কিউ ইন্টু টিডিএইচ, কিউ ইন্টু টিডিএইচ। তাহলে আমাকে ডিসচার্জটা জিপিএম ইউনিটে বের করতে হবে এবং টোটাল ডাইনামিক হেডটা বের করতে হবে। তো টোটাল ডাইনামিক হেড মানে কি? স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ফ্রিকশনাল হেড। তো স্ট্যাটিক হেড মানে কি? আমার ওয়াটারটা যেখান থেকে যে হাইটে যাবে। তো মানে পাম্প কি করতেছে? পাম্প করতেছে, আমাদের যে পাম্পটা আছে সেই পাম্প হাউস কি করবে? 102.5 ফিট এলিভেশন থেকে ওয়াটারটাকে উঠাবে কোথায়? 193 ফিটে। তাহলে স্ট্যাটিক হেড আমার কতটুকু? যতটুকু উঠাচ্ছে সেটা হলো 193 বিয়োগ 102.5 ফিট, এটা হলো আমাদের স্ট্যাটিক হেড। এখন ফ্রিকশনাল হেড বের করার সূত্রটা কি? ফ্রিকশনাল হেড বের করার সূত্র হলো 4 ইন্টু এফ ইন্টু এল ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2GD। এখানে ফ্রিকশন ফ্যাক্টর তোমার কাছে 0.01, তুমি 0.01 বসাই দিছো। এল মানে পাইপলাইনের লেন্থ কতটুকু, তো এখানে বলে দিছে লেন্থ অফ পাইপলাইন 3500 ফিট, 3500 ফিট বসাই দিছে। আবার ওই পাইপের মধ্যে দিয়ে, এই ধরো 18 ইঞ্চি ডায়ামিটার পাইপের মধ্যে দিয়ে ওয়াটারের ভেলোসিটি হলো 8 fps, সেটা তুমি 8 বসাই দিছো। আর নিচে 2 ইন্টু জি, জি হলো 32.2। আর পাইপের ডায়ামিটার তো কিছুক্ষণ আগে তুমি বের করলে কত? 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করছো। এখান থেকে ফ্রিকশনাল হেড পাইলে 92.8 ফিট। ক্লিয়ার? তো ফ্রিকশন হেড পেলা, তুমি আবার কি স্ট্যাটিক হেডও পেলা। এখন তোমার দরকার ভেলোসিটি হেড জানা। তো ভেলোসিটি হেড মানে কি? ভি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। ভি তো আমার এখানে দেওয়াই আছে, আমাদের পাইপের ভেলোসিটি কত? 4 fps, পাইপের মধ্যে তো ওয়াটার ভেলোসিটি, সেখান থেকে আমি ভেলোসিটি হেড পেয়ে গেলাম 1 ফিট। তাহলে টোটাল ডাইনামিক হেড আমি যোগ করে এই তিনটা যোগ করে পেলাম কত? 184.3 ফিট। তো টিডিএইচটা আমি কত পেলাম? 184.3। এখন এটা ফিট ইউনিটে আসলো, তাই না? আমাদের এই সূত্রটা অ্যাপ্লিকেবল যখন কিনা হেডটা বা টোটাল ডাইনামিক হেডটা আমাদের কি ফিট ইউনিটে আসবে। এখন আমাকে কিউ, যে কত জিপিএম পানির সাপ্লাই দরকার বা পাম্পিং রেট। তো পাম্পের ডিসচার্জ আমার এখানে খেয়াল রাখো, পাইপের ডিসচার্জ পাম্পের ডিসচার্জ কিন্তু ডিফারেন্ট। পাম্প যতটুকু ডিসচার্জ দিবে, আবার পাইপের মধ্যে যে আলাদা ডিসচার্জ হতে পারে, কারণ পাম্প তো 24/7 চলবে না, যেহেতু আমাদের 8 ঘন্টা চলতেছে। তো সেই হিসেবে দেখো আমাদের কি ছিল? কিউ এর ভ্যালু কত জিপিডি গ্যালন পার ডে ছিল, সেটাকে আমরা গ্যালন পার আওয়ারে কনভার্ট করছি। কারণ আমার পাম্পিং টাইম হলো 8 ঘন্টা, 24 ঘন্টায় কিন্তু পানি দিবে না। ডে মানে 24 ঘন্টা, সেটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে আমার 24 দ্বারা ভাগ করার কথা ছিল, কিন্তু আমার পাম্প তো 24 ঘন্টা চলবে না, চলবে আমার 10 ঘন্টা। ওই জন্য আমি পাম্পিং টাইম দিয়ে ভাগ করে দিছি, সেটাকে জিপিএম ইউনিটে কনভার্ট করছি। তো জিপিএম ছিল কত? 5665.7 জিপিএম। তো সেই জিপিএম ইউনিটে কিউ আর ফিট ইউনিটে টিডিএইচ বসায়ে আমি পাম্পের ডব্লিউএইচপি পেলাম 264 হর্স পাওয়ার। তো ডব্লিউএইচপি যদি আমি পাই, সেখান থেকে আমি পাম্পের এফিসিয়েন্সি দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? বিএইচপি। তাহলে আলটিমেটলি বলতে পারি যে আমাকে 407 হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করতে হবে, এবং যে পাইপটা ট্রান্সমিশন মেইনে ব্যবহার করব তার ডায়ামিটার হবে 18 ইঞ্চি। বুঝতে পারলাম? তো এটা জাস্ট তোমরা একবার দেখবা, আমার লেকচার ভিডিওটা শুনতেছো, একবার দেখবা, দেখলে খুব সহজ টেকনিক্যাল টার্ম। এখন আমার কোশ্চেন হলো এখানে কি কি ভ্যারিয়েশন আসতে পারে? একটা ভ্যারিয়েশন আসতে পারে যে তোমাকে টোটাল ডায়নামিক হেড আমি বের করতে বলতে পারি, বা পাম্পের এফিসিয়েন্সি আমি বের করতে পারি, বলতে পারি। ঠিক আছে? তো পাম্পের এফিসিয়েন্সি কিভাবে করবা? তোমরা জানো কি ডব্লিউএইচপি ডিভাইডেড বাই বিএইচপি। কোনোভাবে তুমি যদি বিএইচপি বের করতে পারো আর ডব্লিউএইচপি যদি জানা থাকে, তাহলে আমরা কিন্তু পাম্পের এফিসিয়েন্সিটা বের করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কখনো মোটরের হর্স পাওয়ার বের করতে বলি নাই। তো আমাকে পরীক্ষাতে কিন্তু এইভাবেও আসতে পারে যে তোমার কত হর্স পাওয়ারের মোটর ব্যবহার করতে হবে। তো পাম্প যেমন যত হর্স পাওয়ারের হইতে পারে, সেখানে কিন্তু আবার মোটরেরও জিজ্ঞেস হইতে পারে কত হর্স পাওয়ারের তোমাকে মোটর ব্যবহার করতে হবে। তখন কি করতে হবে? বিএইচপি থেকে মোটর হর্স পাওয়ারে যাইতে হবে। তাহলে মোটর হর্স পাওয়ার মানে কি? বিএইচপি ডিভাইডেড বাই মোটরের এফিসিয়েন্সি। তো কখনো যদি মোটরের এফিসিয়েন্সি দেওয়া থাকে, তাহলে তোমরা সহজেই কি করতে পারবা? বিএইচপি থেকে এমএইচপি তে কনভার্ট হতে পারবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি পাম্পের আমার এই তিনটা জিনিস, 2-3 ধরনের ভেরিয়েশন জানলে আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে এগুলো কভার করতে পারবা। আর
আগামী দিন জাস্ট একটা থিওরির কাজ আছে, এটা পড়াইলে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, তো এখন কার জানি টপিক 4 এর কোশ্চেন ছিল, সে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার ওই যে